আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিমান শক্তি পঙ্গু করার উদ্যোগ পুতিনের। রাশিয়ার পরমাণু বোমা নিয়ে ঘোষণায় ইসরায়েলের শঙ্কা। আমিরাতে ফের হামলায় ইরানের। তেল স্থাপনায় আগুন, পুড়ল 3 ভারতীয়। গোলামির চেয়ে মৃত্যু উত্তম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে কেঁপে উঠল তেহরানের রাজপথ। পেন্টাগনের গোপন তথ্য ফাঁস করলেন ট্রাম্পের ঘরের মানুষ। চীন ইরানের মোকাবিলায় গুরুতর অস্ত্র সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র। সাগরের বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী। 100টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি, মমতার মন্তব্য। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরি বনাম ট্রাম্প সুপ্রিম কোর্ট ইস্যুতে তুঙ্গে সংঘাত। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিধান শক্তি পঙ্গু করার উদ্যোগ পুতিনের। রাশিয়ার পরমাণু বোমা নিয়ে ঘোষণায় ইসরায়েলের শঙ্কা। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ও বিমান শক্তিকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে এক কৌশলগত তৎপরতা শুরু করেছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে মস্কো সম্প্রতি গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল গঠনের প্রস্তাব এনে আঞ্চলিক সামরিক ভারসাম্যে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। সামরিক বিশেষজ্ঞদের মতে রাশিয়া চাইছে সিরিয়ার আকাশসীমায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে ইসরায়েলের বিমান হামলার স্বাধীনতা কমিয়ে দেওয়া। ইরানের কাছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আরও S-400 সরবরাহ করে ইসরায়েলি যুদ্ধ বিমানের জন্য তেহরানের আকাশে নো ফ্লাই জোন তৈরি করা। আইনগত ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে ইসরায়েলের পরমাণু অস্ত্র ভান্ডারকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করা। ইসরায়েল এখন পর্যন্ত রুশ প্রস্তাবের বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা সতর্ক করে জানিয়েছে, রাশিয়া যদি ইরানকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেয় তাহলে তেল আবিবকে আক্রমণাত্মক বিমান চালানোর ডক্ট্রিনে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। একজন ইসরায়েলি কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা রাশিয়ার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে আমাদের সামরিক সক্ষমতা দিয়ে এই জবাব দেওয়া হবে। আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ। বিশ্লেষকদের মতে পুতিনের এই কৌশল একদিকে যেমন আমেরিকার প্রতি চাপ সৃষ্টি করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে একটি নতুন রুশ ইরানি চীন অক্ষ তৈরির ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে আগামী মাসগুলোতে ইসরায়েলের উপর কূটনৈতিক ও সামরিক চাপ আরো বাড়তে পারে বলে মনে করছেন তারা। নিরাপত্তা বিশ্লেষক ডক্টর হাসান আল নুয়াইমি বলেছেন, যদি রাশিয়া সত্যি WMV মুক্ত অঞ্চল চায় তাহলে ইসরায়েল তার সবচেয়ে বড় বাধা। আর সেই বাধা ভাঙতেই পুতিন এখন ইরানকে বেছে নিয়েছেন অস্ত্র ও কূটনীতির ক্ষেত্রে। মধ্যপ্রাচ্যে এই ঘটনা পরবর্তী উত্তেজনা সম্ভাব্য সংঘাতের দিকে ইঙ্গিত করছে, যার প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকেও বদলে দিতে পারে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো মধ্যপ্রাচ্যে একটি গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার ধারণাকে বাস্তবায়িত করতে কূটনৈতিক চাপ প্রয়োগ করছে। এই উদ্যোগের আড়ালে ইসরায়েলের পরমাণু অস্ত্র ভান্ডারকে লক্ষ্য করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রুশ বিবৃতিতে ইসরায়েলকে কঠোর সমালোচনার মুখে ফেলে বলা হয়েছে, তেল আবিব নিজে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT মেনে নেওয়া না নিলেও ইরানের কাছ থেকে একই নিয়ম প্রত্যাশা করে। এটি দ্বিমুখী নীতি। একই সঙ্গে রাশিয়া ইরানের সাথে নিজেদের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা জোরদার করছে। গত সপ্তাহে তেহরানে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা বৈঠকে উভয় দেশ আঞ্চলিক নিরাপত্তায় যৌথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছে। জাতিসংঘের রুশ সমর্থনে ইরানের অবস্থানও আরও শক্তিশালী হয়েছে। আমিরাতে ফের হামলা ইরানের। তেল স্থাপনায় আগুন। সংযুক্ত আরব আমিরাতে ফের হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও একটি ইরানি ড্রোন আঘাত এনেছে ফুজাইরা পেট্রোলিয়াম শিল্প অঞ্চলে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো আমিরাতে হামলার ঘটনা এটি। ফুজাইরা মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে বেসামরিক প্রতিরক্ষা দল মোতায়েন করা হয়েছে। ড্রোন হামলায় 3 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পৃথকভাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তবে এর মধ্যে 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং একটি সমুদ্রে পড়েছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় নাগরিকদের নিশ্চিত করেছে, দেশের বিভিন্ন অংশে শোনা শব্দগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার ফল। এদিকে ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফুজাইরা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ড্রোন হামলার পরপরই ওই পেট্রোলিয়াম শিল্প এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জরুরি ভিত্তিতে সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছে। এই হামলায় 3 জন ভারতীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের আঘাত আশঙ্কাজনক নয়।
গোলামির চেয়ে মৃত্যু উত্তম, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে খেপে উঠল তেহরানের রাজপথ। প্রতিবেদনে বলা হয়, গোলামির চেয়ে মৃত্যু উত্তম এই স্লোগানকে সামনে রেখে ইরানের রাজধানী তেহরানের রাজপথে টানা 64 দিন ধরে চলছে ব্যাপক সমাবেশ এবং র্যালি। আমেরিকা ও ইসরায়েল বিরোধী তীব্র স্লোগানে খেপে উঠেছে তেহরানের আকাশ। বিশাল জনসমাগমে অংশ নিয়ে বিক্ষোভকারীরা সরব হয়েছেন ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার পুত্র মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরে জড়ো হওয়া লক্ষাধিক মানুষ ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল এবং ইরান ও ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। বিশেষ করে ইরানের দুর্বল অর্থনীতি ও বৈদেশিক চাপের প্রেক্ষাপটে এই সমাবেশগুলোকে সরকারপন্থী শক্তির ব্যাপক জনসমাবেশ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। রিপোর্ট অনুযায়ী এই 64 দিন ব্যাপী র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান চাপের মধ্যে রাষ্ট্র কাঠামোর প্রতি আনুগত্য প্রদর্শন এবং ভবিষ্যতের নেতৃত্ব সম্পর্কে একটি শক্ত বার্তা দেওয়া। মোজতবা খামেনি, যিনি বর্তমান সর্বোচ্চ নেতার সন্তান, তাকে ঘিরে সাম্প্রতিক সময়ে পর্দার অন্তরালে উত্তরসূরি জল্পনা জোরালো হয়েছে। র্যালিতে তার প্রশংসায় স্লোগান এবং তার ছবি সমন্বিত প্লাকার্ড দেখা গেছে। বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই গণসমাবেশ সরকারের জন্য এক ধরনের শক্তি প্রদর্শনী। তবে পশ্চিমা দেশগুলো এই সমাবেশের প্রকৃত জনসমর্থন যাচাইয়ে সন্দেহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তেহরানের শাসক গোষ্ঠী মনে করছে, এই র্যালি অভ্যন্তরীণ ঐক্যের পাশাপাশি বাইরের শক্তির কাছে একটি স্পষ্ট বার্তা বহন করছে। কূটনৈতিক ও সামরিক চাপ সত্ত্বেও ইরান পিছু হটবে না। পেন্টাগনের গোপন তথ্য ফাঁস করলেন ট্রাম্পের ঘরের মানুষ। চীন ইরানের মোকাবিলায় গুরুতর অস্ত্র সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র। সাবেক ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পেন্টাগনের পিট হেগসেথের অধীনে কর্মরত ক্যাথরিন থমসন সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর রসদ ও সক্ষমতা নিয়ে এক মারাত্মক সতর্কবার্তা দিয়েছেন। তার দাবি, শ্রেণীবদ্ধ বা ক্লাসিফাইড তথ্য অনুযায়ী মার্কিন সেনাবাহিনী বর্তমানে এমন এক রসদ সংকটে ভুগছে যা জনসমক্ষে প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি গুরুতর। বিশেষ করে ইরান ও চীন উভয় দিক থেকে আসা হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় গোলা বারুদ ও অস্ত্রের মজুত নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এমএস নাওতে দেওয়া সাক্ষাৎকারে থমসন স্পষ্ট করে বলেন যে, মানুষ স্বীকার করতে না চাইলেও সত্য এটাই যে আমেরিকা বর্তমানে অস্ত্রের দুষ্প্রাপ্যতার মুখোমুখি। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিপরীতে এই সংকট আরো প্রকট। থমসনের মতে, মার্কিন সামরিক মজুদের প্রকৃত এবং উদ্বেগজনক চিত্রটি সাধারণ মানুষের চোখের আড়ালে বা ক্লাসিফাইড পর্দার আড়ালে রাখা হয়েছে। যদিও কিছু সংবাদ মাধ্যম এই সংকটের কিছু অংশ উন্মোচন করেছে, কিন্তু ভেতরের চিত্রটি আরো অনেক বেশি জটিল। ভবিষ্যৎ যুদ্ধের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সতর্ক করে বলেছেন, গণমাধ্যম প্রকাশিত সামরিক মজুদ হ্রাসের প্রতিবেদনগুলো যদি সত্যি হয় তবে পেন্টাগনের ভেতরে পরিস্থিতির প্রতিফলন ঘটায়, তবে বর্তমান অভিযানগুলো চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধে লিপ্ত হওয়ার সক্ষমতা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। অনুষ্ঠানের সঞ্চালক ক্যাথরিন থমসনকে একজন ইউনিকর্ন হিসেবে অভিহিত করেছেন। এর কারণ হলো, ট্রাম্প প্রশাসনের খুব কম সদস্যই বর্তমান সংঘাত এবং সামরিক প্রস্তুতি নিয়ে এভাবে প্রকাশ্যে খোলামেলা কথা বলার সাহস দেখিয়েছেন। প্রশাসনের একজন ভেতরের মানুষ হিসেবে তার এই স্বীকারোক্তি এবং সঞ্চালকের ভাষায় একে ভীতিপ্রদ বলে মেনে নেওয়া মার্কিন সামরিক সক্ষমতার গোপন ঘাটতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়। উচ্চ পর্যায়ের ক্লাসিফাইড তথ্য যে সাধারণ মানুষের ধারণার চেয়েও বেশি উদ্বেগজনক, থমসনের এই বিরল সাক্ষাৎকার সেটি পুনরায় প্রমাণ করল। সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী। আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজে মানবিক সহায়তা এবং উদ্ধার কার্যক্রম চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় জিও নিউজ। এমভি গৌতম নামের ওই জাহাজটিতে থাকা 6 জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাবিককে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝ সমুদ্রে জাহাজটি যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ে। জানা গেছে, ঘটনার পর মুম্বাইয়ের মেরিটাইম রেস্কিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার সহায়তার জন্য পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। জরুরি সেই অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান নৌবাহিনী তাদের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির জাহাজ পিএনএস কাশ্মীরকে উদ্ধার অভিযানে মোতায়েন করে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজের নাবিকদের খাবার, প্রয়োজনীয় চিকিৎসা এবং কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সমুদ্রের যে কোনো জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে পাকিস্তান নৌবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত থাকে বলে তারা উল্লেখ করে। মেরিটাইম সেফটি ম্যান্ডেটের অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনীর সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বেশ কিছু উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারও ছিল। এর আগে গত এপ্রিলে উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের 18 জন নাবিককে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী।
নৌবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, পাকিস্তান উপকূল থেকে প্রায় 370 কিলোমিটার দূরে এমভি গোল্ড ওয়াটার নামের একটি জাহাজ থেকে বিপদ সংকেত পেয়ে পিএনএস হুসাইন অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালায়। আইএসপিআর জানায়, নৌবাহিনীর বিশেষজ্ঞ দল দ্রুত সেখানে পৌঁছে নাবিকদের চিকিৎসা সেবা প্রদান, অগ্নি নির্বাপন এবং জাহাজের ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পন্ন করে। উদ্ধার করা 18 জন নাবিকের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য করাচিতে নেওয়া হয় এবং পরবর্তীতে নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। 100টিরও আসন লুট করে নিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক সাফল্যের মুখে দাঁড়িয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। 15 বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের দুর্গ ভেঙে বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফলকে সরাসরি লুট ও অনৈতিক বিজয় বলে আখ্যা দিয়েছেন। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় রাজ্যের 100টিরও বেশি আসনে জয় ছিনিয়ে নিয়েছে। তিনি নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন হিসেবে অভিহিত করে বলেন, তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মনোজ আগরওয়ালের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এটি কোনো নৈতিক জয় নয় এবং কেন্দ্রীয় বাহিনী এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ সাজগে নির্বাচন কমিশন যে কাণ্ড ঘটিয়েছে তা সম্পূর্ণ অবৈধ ও লুণ্ঠনমূলক। তবে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এই বিপর্যয়ের পরও ভবিষ্যতে পুনরায় ঘুরে দাঁড়াবে। অন্যদিকে বিজেপির এই অভূতপূর্ব জয়কে রাজ্যের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে দেখছে পদ্ম শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাফল্যকে জনগণের শক্তির বিজয় এবং সুশাসনের রাজনীতির জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, 2026 সালের এই বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে এবং রাজ্যে প্রথমবারের মতো বিজেপির একক সরকার গঠন নিশ্চিত করেছে। ভোট গণনার চলাকালীন সময় তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলটির অভিযোগ, গণনা প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে এবং ডায়মন্ড হারবার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি, পাথর প্রতিমা, বাসন্তী, বর্ধমান উত্তর এবং সিতাইয়ের মতো কেন্দ্রগুলোতে জয় স্পষ্ট হওয়া সত্ত্বেও প্রশংসাপত্র প্রদানে গড়িমসি করা হচ্ছে। মার্কিন সুপ্রিম কোর্ট নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিকে অভিশংসনের দাবি তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, সুপ্রিম কোর্টকে অবৈধ আখ্যা দিয়ে জেফ্রিজ বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। এ কারণে রিপাবলিকানদের তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা হাকিম জেফ্রিজ সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, আদালতের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা সংখ্যালঘু ভোটারদেরকে দুর্বল করার পথে হাঁটছেন। এই মন্তব্যের পর ট্রাম্প তার বিরুদ্ধে সরব হন। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন, যদি একটি ফোন কলের জন্য আমাকে অভিশংসনের মুখোমুখি হতে হয়, তাহলে সুপ্রিম কোর্টকে অবৈধ বলা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদিও তিনি নির্দিষ্ট কোনো আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেনি, তবুও তার এই বক্তব্য ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। জেফ্রিজ অবশ্য ট্রাম্পের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি ব্যঙ্গ করে লিখেন, এটি জেফ্রিজ ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোম, অর্থাৎ ট্রাম্প অযৌক্তিকভাবে তাকে রাজনৈতিকভাবে টার্গেট করেছেন বলে ইঙ্গিত দেন। বিতর্কের মূল সূত্র লুইজিয়ান নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। আদালত কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট গঠনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলে। সমালোচকদের মতে এই সিদ্ধান্ত 1965 সালের ভোটাধিকার আইনের কার্যকারিতা দুর্বল করতে পারে। ডেমোক্র্যাটরা এদিকে সংখ্যালঘু ভোটারের প্রতিনিধিত্ব কমানোর প্রচেষ্টা হিসেবে দেখছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিমান শক্তি পঙ্গু করার উদ্যোগ পুতিনের, রাশিয়ার পরমাণু বোমা নিয়ে ঘোষণায় ইসরায়েলের শঙ্কা। আমিরাতে ফের হামলায় ইরানের, তেল স্থাপনায় আগুন, পুড়ল 3 ভারতীয়। গোলামির চেয়ে মৃত্যু উত্তম, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে কেঁপে উঠল তেহরানের রাজপথ। পেন্টাগনের গোপন তথ্য ফাঁস করলেন ট্রাম্পের ঘরের মানুষ। চীন ইরানের মোকাবিলায় গুরুতর অস্ত্র সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র। সাগরের বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী। 100টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি, মমতার মন্তব্য। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রি বনাম ট্রাম্প সুপ্রিম কোর্ট ইস্যুতে তুঙ্গে সংঘাত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।